হ্যাঁ গা, আবার বিয়ে করলে কেন? চুরির সর্বদা যা ফিক ফিক করে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহ হয়েছিল গা। স্বভাব চরিত্র মন্দ লো, স্বভাব চরিত্রের মন্দ। না হলে কি চাকরি স্থান থেকে তাড়িয়ে দেয়, আবার বিয়ে করে? নাপিতের মেয়ে না হইলে এত বুদ্ধি কি বামুনের কাইতের মেয়ের হয়? তবে কালই আমাকে কাশি পাঠাইয়া দাও। আমি এখানে এক দণ্ড আর থাকিতে চাহি না। তোমার যেখানে ইচ্ছা হয় যাও, আমি আর কাউকে আনিতে পারিব না। মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশ্বাস করিয়া অনুনয় করিয়া গিয়াছে, যেন তাহার ছোট ভগিনীটি ক্লেশ না পাই। যেদিন স্বামীর চরণে প্রণিপাত করিয়া নলিনী দাদার সহিত গাড়িতে উঠিল, সে রাত্রে সত্যেন্দ্রনাথ এতটুকু ঘুমাইতে পারিল না। সমস্ত রাত্রি ধরিয়া সত্যেন্দ্র ভাবিতেছিল, এতটা না করিল চলিতে পারিত। মনে হইল এখনো সময় আছে, নলিনীকে ফিরিয়াই আনি। কিন্তু হায় রে অভিমান, তাহারই জন্য নলিনীকে ফিরাইয়া আনা হইল না। যাইবার সময় মাতুয়ার সঙ্গে গিয়াছিল, সেই কেবল যাইবার যথার্থ কারণ জানিত। নলিনী মাতুকে বিশেষ করিয়া বলিয়া দিয়েছিল, যেন সে বাটিতে কোনো কথা না বলে। কারণ স্বামী ভালোই হোক আর মন্দই হোক, তাহার স্বামীকে লোকে মন্দ বলিবার কে? পিতৃগৃহে যাইয়া নলিনী পিতা মাতার চরণে প্রণাম করিল। ছোট ভাইটিকে কোলে লইল, শুধু সে হাসিতে পারিল না। নলিনী কখনো অভিমান করে নাই। স্বামীর কষ্টের কথা মনে করিয়া সে নীরবে সমস্ত সহ্য করিত, আর পারিল না। সে ভাবিল, এই ক্ষুদ্র কারণে যে স্বামী কর্তৃক পরিত্যক্ত হয়, সে মরে না কেন? দারুণ অভিমানে নলিনী শুকাইতে লাগিল। ওইদিকে সত্যেন্দ্রের অভিমান ফুরাইয়া গিয়াছে। একদণ্ড না থাকিলে যাহার চলে না, তাহার এই মিথ্যা অভিমান কতদিন থাকে? সত্যেন্দ্র প্রত্যহ চাইয়া থাকে, আজ হয়তো নলিনীর পত্র আসিবে, হয়তো সে লিখিবে, আমারে লইয়া যাও। কিন্তু ভবিতব্য কে অতিক্রম করিবে? যাহা হইবা তা তো হইবেই। তুমি আমি ক্ষুদ্র প্রাণী মাত্র। আজকাল করিয়া 6 মাস কাটিয়া গেল, হতভাগিনী কোনো কথা লিখিল না। সত্যেন্দ্রের লুপ্ত অভিমান আবার দৃপ্ত হইয়া উঠিল। কেহই নিজে দোষ দেখিল না। সেই অর্ধমিলিত হৃদয় দুইটি আবার চিরকালের জন্য বিভিন্ন হইয়া চলিল। কিন্তু আর সহ্য নহে, এবার ছিড়িবার উপক্রম হইল। অমন রূপে গুণে বউ পুত্রের পছন্দ হয় না। গৃহিণীর বড় দুঃখ। অমন চাঁদপানা বউ লইয়া ঘর করিতে পারিলেন না ভাবিয়া গৃহিণী অত্যন্ত বিমর্ষ হইয়াছেন। জননীর শত চেষ্টাতেও পুত্রের মত ফিরিল না। এখন আর উপায় কি? ছেলেরে যদি পছন্দ হইল না, তখন কিসের বউ? ছেলের আদরই তো বইয়ের আদর। আর আমারই বাকি হাত। নিজে দেখিয়া শুনিয়া বিবাহ করিলে কি আমি আটকাইতে পারি? ইত্যাদি বচন আওড়াইতে আওড়াইতে অভ্যাস অনুসারে গৃহিণী বরণডালা সাজাইতে বসিলেন। 2 বৎসর পূর্বে হরদেব বাবুর মৃত্যু হইয়াছিল, সে কথা স্মরণ হইল। চোখে জল আসিল। আবার নলিনীর কথা মনেও পড়িল। কি জানি কেমন বউ আসিবে? কর্তা বাঁচিয়া থাকিলে বোধহয় পোড়া কপালেরও দুরবস্থা দেখিতে হইত না। সত্যেন্দ্র বিবাহ করিয়া আসিল। মা বউ বরণ করিয়া ঘরে তুলিলেন। আবার পোড়া চোখে জল আসিল। জল মুছিতে মুছিতে তিনি বলিলেন, ওহ, চোখে যে কি পড়েছে, কেবলই জল আসিতেছে। গিরিবালা বড় মুখ ফোর মেয়ে, বিশেষ নলিনীর সহিত তাহার বেহান পাতানো ছিল। সে বলিয়া ফেলিল, এই বয়সে 3 বার, আরো কতবার চোখে কি পড়বে কে জানে। কথাটা গৃহিণী শুনিলেন, সত্যেরও কানে গেল। কাল সাধের ফুলশয্যা। কোথা হইতে একটা ভারী জমকালো রকম তত্ত্ব আসিয়াছে। বর কনের ঢাকাই শাড়ি, ধুতি, চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের। কনের বারাণসী চেলিখানির মতো সুন্দর চেলি গ্রামে ইতিপূর্বে কেউ দেখে নাই। সকলেই জিজ্ঞাসা করিতেছে, হ্যাঁ গা, কোথাকার তত্ত্ব? একবার ঢোক গিলিয়া বলিতেছেন, সত্যের কি একজন বন্ধু পাঠিয়েছে। গৃহিণী হাসি কান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টান্নাদি বন্টন করিলেন। সকলে যে যার ভাগ লইয়া চলিয়া গেল। যাইবার সময় রাজবালা বলিল, বেশ তত্ত্ব করেছে। নৃত্যকালী বলিল, হ্যাঁ গা, তা কি আর হবে না? পরলোক তত্ত্ব পাঠালে এমনই পাঠাই। তখন যোগমায়া বলিল, হ্যাঁ গা,
আবার বিয়ে করলে কেন? জ্ঞানদা কহিল, কি জানি বোন, অমন রূপে গুণে বউ, কে জানে, ও সব বোঝা যায় না। রামমুনি জানিত সে নাপিতের কন্যা, তবে অবস্থা ভালো, দেখিতেও মন্দ নহে, এই নাকটির সামান্য চাপা মাত্র। রামমুনি একটু হাসিয়া বলিল, তোমাদের ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর ও কথা বলো? ছুরি সর্বদা যা ফিক ফিক করে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহ হয়েছিল গা। স্বভাব চরিত্র মন্দ লো, স্বভাব চরিত্রের মন্দ, না হলে কি চাকরি স্থান থেকে তাড়িয়ে দেয়, আবার বিয়ে করে? ইহার দুই একদিন পরে গ্রামের প্রায় সকলেই জানিল যে রামমণি জমিদারের রহস্য ভেদ করিয়াছে। নাপিতের মেয়ে না হইলে এত বুদ্ধি কি বামুনের কাইতের মেয়ের হয়? এবার গৃহিণীর পালা। এ কথা যখন তাহার কানে গেল, তিনি ঘরের কপাট বন্ধ করিয়া একেবারে ভূমে লুটিয়া পড়িলেন। আমার নলিনী কুলোটা! কি জানি কেন গৃহিণী সরলা অপেক্ষা নলিনীকে অধিক ভালোবাসিয়াছেন। গৃহিণী মনে মনে ভাবিলেন, সত্য হয় ভালোই, না হয় আমি নলিনীকে লইয়া কাশিবাসী হইব। পোড়া কপালের এই জন্মের মতো সব স্বাদ তো মিটিয়াছে। তখন তিনি দ্বার খুলিয়া মাতুকে ডাকিয়া আনিয়া আবার দ্বার বন্ধ করিলেন। মাতুই তত্ত্ব লইয়া আসিয়াছিল। কেমন করিয়া নলিনীর সোনার বর্ণ কালি হইয়াছে, কি অপরাধে সত্যেন্দ্র তাহাকে পায়ে ঠেলিয়াছে, কত কাতর বচনে সে ঠাকুরানীকে প্রণাম জানাইয়াছে, ইত্যাদি বিবরণ মাতঙ্গিনী বেশ করিয়া বিনাইয়া বিনিয়া চক্ষু মুছিতে মুছিতে গৃহিণীকে শুনাইল। সব শুনিলে গৃহিণীর পুত্রের ওপর দারুণ অভিমান জন্মিল। মনে মনে তিনি ভাবিলেন, আমি কি সত্যের কেহ নই? সকল কথাই কি আমার উপেক্ষাযোগ্য? আমার কি একটা কথাও থাকিবে না? আমি আবার নলিনীকে গৃহে আনিব, অমন লক্ষ্মীর কি এ দশা করিতে আছে? সেই দিন সন্ধ্যার সময় জননী পুত্রকে ডাকিয়া বলিলেন, নলিনীকে তুমি নিয়ে এসো। পুত্র ঘাড় নাড়িয়া বলিল, না। জননী কাঁদিয়া ফেলিলেন, বলিলেন, ওরে ওরে, আমার নলিনীর নামে গ্রাম্যই কলঙ্ক উঠেছে, তুই তার স্বামী, তার মান রাখবি নি? কিসের কলঙ্ক? কলঙ্ক? অমন করে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করব? মুখ বন্ধ করে কি হবে? তবুও তুই আনবি নে? না। জননী অতিশয় ক্রুদ্ধ হইলেন। কিরূপ ক্রুদ্ধ হইতে হইবে এবং তখন কি কথা বলিতে হইবে তাহা তিনি পূর্বে হইতে ঠিক করিয়াই আসিয়াছিলেন, সুতরাং কিছু ভাবিতে হইল না। তিনি বলিলেন, তবে কালই আমাকে কাশী পাঠাইয়া দাও, আমি এখানে এক দণ্ড আর থাকিতে চাহি না। সত্য আর সে সত্য নাই, সে পাষাণ হইয়া গিয়াছে। সে অনায়াসে মাকে বলিল, তোমার যেখানে ইচ্ছে হয় যাও, আমি আর কাউকে আনিতে পারিব না। সত্যের মুখে এ কথা শুনিবেন মা তাহার স্বপ্নেও ভাবেন নাই। কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন। যাইবার সময় একবার বলিলেন, বউ আমার কুলোটা নয়, তা বেশ চেনো। গ্রামের লোকে যা ইচ্ছে হয় বলে, কিন্তু আমি কখনো তা বিশ্বাস করিব না। পরদিন পিসিমা সত্যেন্দ্রকে ডাকিয়া বলিলেন, তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে, দেখেছ কি? সত্য ঘাড় নাড়িল, বলিল, না। কে বন্ধু? তা জানি নে, বসো, কাপড়গুলো নিয়ে আসি। অল্পক্ষণ পরেই পিসিমা একতারা কাপড় লইয়া আসিলেন। সত্য দেখিল বেশ মূল্যবান বস্ত্র। সে বিস্মিত হইল, কোন বন্ধু পাঠাইয়াছে। চেলিখানি বেশ করিয়া দেখিতে দেখিতে সে লক্ষ্য করিল এক কোণে কি একটা বাঁধা আছে। খুলিয়া দেখিল একখানা ক্ষুদ্র পত্র। হস্তান্ত দেখিয়া সত্যেন্দ্রের মাথা ঝনাত করিয়া উঠিল। লেখা আছে, ভগিনী স্নেহের উপহার প্রত্যাখ্যান করিতে নাই, তোমার দিদি যাহা পাঠাইল গ্রহণ করিও। সে রাত্রের ফুলশয্যা সত্যেন্দ্রের পক্ষে কণ্টকশয্যা হইল। সমস্ত দিন ছটফট করিয়াও সত্যেন্দ্র বোঝা নামাইতে পারে না। সত্যেন্দ্রের মাঝে মাঝে বোধ হয় যেন তাহার অতীত জীবন সমস্ত বিস্মিত হইয়া গেছে। শুধু কিছুতেই ভুলিতে পারে না তাহার সাধের নলিনী পাবনায় চরিত্রহীনা হইয়াছিল, তাই সে তাহার স্বামী কর্তৃক পরিত্যক্ত হইয়াছে। প্রায় 2 মাস গত হইল সত্যেন্দ্রের বিবাহ হইয়াছে। আজ একখানা পত্র ও একটি ছোট পার্সেল আসিয়া সত্যেন্দ্রের নিকট পৌঁছিল। পত্রটি নলিনীর দাদা নরেন্দ্রবাবু পাঠাইয়াছেন। সত্যেন্দ্রবাবু, অতি অনিচ্ছাকৃত সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি, সে কেবল আপনার প্রাণাধিকা ভগিনী নলিনীর জন্য। মৃত্যুর পূর্বে
সে অনেক করিয়া বলিয়া গিয়াছে যেন এই অঙ্গুরীয়টি আপনার নিকট পুনঃপ্রেরিত হয়। আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়টি পাঠাইলাম। ভগিনীর ইচ্ছা ছিল এটি আপনার নতুন স্ত্রীকে পরাইয়া দেন, ভরসা করি আশা পূরণ হইবে। আর মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশেষ করিয়া অনুনয় করিয়া গিয়াছে যেন তাহার ছোট ভগিনীটি ক্লেশ না পায়। ইতি শ্রী নরেন্দ্রনাথ। নলিনীর যখন একটি ছোট পুত্র সন্তান হইয়া মরিয়া যায়, সত্যেন্দ্রনাথ এই অঙ্গুরীয়টি তাহার হস্তে পরাইয়া দিয়াছিল, সে কথা কি মনে পড়িয়াছে? সত্যেন্দ্রনাথ আর পাবনায় যায় নাই, সে কারণেই হোক মাতারানীও আর কাশীবাসীও হইলেন না। নতুন বধূর নাম ছিল বিধু। বিধু বোধ হয় পুনর্জন্মে নলিনীর ভগিনী ছিল। এখানেই শেষ করছি আজকের গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না।